शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। ভগবান করুন হয়তো মমতা ব্যানার্জি কোনদিন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন, সেখানকার এমন একটা স্টেটে গেলেন সেখানে চিফ মিনিস্টার ওকে রিসিভ করতে গেলেন না, তখন কি হবে? তাই একটা বাংলা চালু কথা আছে, যেচে মান আর কেঁদে আদর হয় না। যদি কেউ আমাকে সম্মান না করে করবেন না, উনি ইগনোর করাই ভালো। রাষ্ট্রপতি 50 বার আসেননি, আজ নিজের বীরত্বের গল্প সবাই বলতে ভালোবাসে। এই বীরত্বের গল্প বলতে গেলে নিজেকে লোকে হাসির খোরাক করে, কিন্তু যখন বলে তখন মাথায় ঠাকে। আর উনি তো ইচ্ছে করলে গ্রিন চ্যানেল হয়ে গেলে ওর পৌঁছতে কতক্ষণ লাগবে, ওর এয়ারপোর্টে পৌঁছতে কতক্ষণ লাগবে। আর নর্মালি উনি এসে রাজভবনে এসে পৌঁছবেন, আর সেটা রাইটার্স বিল্ডিংয়ের কাছে। তিনি আবার সেখান থেকে তার অফিসেও যেতে পারেন, আর মানে এয়ারপোর্ট থেকে তাকে রাজভবনে ছেড়ে দিয়ে বা ওর কাছে অনুমতি নিয়ে আমি আর রাজভবনে যাচ্ছি না, আমি নবান্নয় যাচ্ছি বলে চলে যেতে পারেন। আমি যখন পাওয়ারে থাকবো কোনো রকম প্রতিবাদ আমার ভাল লাগে, আর আমি যখন বিরোধী দলে থাকবো আমার যারা পাওয়ারে আছে তার সব কাজ খারাপ লাগবে, এটাই তো নিয়ম। তো উনি যা ভালো বুঝেছেন করেছেন। স্যার, একেবারেই যে প্রসঙ্গে আমরা যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নানানভাবে কটাক্ষ করছে। তিনি বলছেন যে আপনি যদি 50 বার আসেন, 50 বার কি আপনার সাথে দেখা করতে হবে? আমার তো সময় নেই। রাষ্ট্রপতিকে এভাবে অসম্মান বা কটূক্তি। ভাই, একটা বাংলা চালু কথা আছে, যেচে মান আর কেঁদে আদর হয় না। যদি কেউ আমাকে সম্মান না করে করবেন না, উনি ইগনোর করাই ভালো। তবে কি জানেন, কতগুলো প্রোটোকল আছে। তখন রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ কলকাতায় এসছেন, গভর্নর যিনি ছিলেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিধান রায়, এরা সবাই গেছেন। রাষ্ট্রপতিকে প্রোটোকল অনুযায়ী গভর্নর রিসিভ করেছেন। রাষ্ট্রপতি ঝুঁকে পায়ে হাত দিয়ে হিরেনবাবুকে প্রণাম করলেন, কারণ হিরেনবাবু প্রেসিডেন্সি কলেজের টিচার ছিলেন। তো পারস্পরিক সম্পর্ক এবং সম্মানের ব্যাপার। আমি তোমার সঙ্গে যদি সম্মান সূচক ব্যবহার করি, আমার অসম্মান হয় না। আর আমি তোমার সঙ্গে যদি অসভ্যতা করি, তাতে আমার নিজেরও অসম্মান হয়। আমি দেখো, এখন আগে ছিল না, এখন হয়েছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যখন কোনো স্টেশনে যান, সেই স্টেশনে যিনি চিফ জাস্টিস আছেন স্টেটের, তিনি তাকে রিসিভ করতে চান। প্রোটোকল দাঁড়িয়ে গেছে। এখন গেলেও কাউর সম্মান বাড়ে না, না গেলেও কাউর গেলে কাউর অসম্মানও হয় না। তবে প্রোটোকলগুলো বজায় রাখা ভালো। তার কথাটা কি জানো, পারিবারিক যে দেশটাতে একটা পরিবার বলে ধরে নেবো আমরা, যে পারিবারিক যে সিচুয়েশনটা আছে সেটাকে একটু নড়াচড়া করে দিলে যেটা হবে না, সিস্টেমটা নষ্ট হবে। ভগবান করুন হয়তো মমতা ব্যানার্জি কোনদিন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন, সেখানকার এমন একটা স্টেটে গেলেন সেখানে চিফ মিনিস্টার ওকে রিসিভ করতে গেলেন না, তখন কি হবে? একটা সিস্টেম তো খারাপ হয়ে যাবে। আর উনি বলছেন যে 50 বার আসবে, 50 বার আমাকে যেতে হবে কি না? আমার তো নিশ্চয়ই সময় না, চিফ মিনিস্টারের নিশ্চয়ই অনেক কাজ আছে। তবে দ্রৌপদী মুর্মু আমার যতদূর মনে পড়ছে গত বছর মার্চ মাসের পরে বোধহয় এই প্রথম এলেন। ফলে এই 1 বছরের মধ্যে একবারই এলেন, 50 বার আসেননি। স্যার, আরেকটা প্রশ্ন, রাষ্ট্রপতিকে দিয়ে পলিটিক্স বেচতে পাঠানো হচ্ছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হচ্ছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ গ্রেট রিগ্রেটস ফর ইউ, বাট ইউ আর দ্য ট্র্যাপড বাই বিজেপি পলিসি। মুখ্যমন্ত্রী বলছেন। ভাই, রাষ্ট্রপতি তো রাজনীতির একটু ঊর্ধ্বে থাকবেন, তিনি রাষ্ট্রনেত্রী। রাষ্ট্রপতি বলা না, যেটা রাষ্ট্রনেত্রী বলা উচিত, রাষ্ট্রনেত্রী। তিনি এসে কোনো পলিটিক্স করে কোনো স্টেটমেন্ট দিয়েছেন, আমি তো টিভিতে বা খবরে, টিভি খুব বেশি দেখি না, সকালে খবর কাগজে দেখেছি, সেরকম কোনো স্টেটমেন্ট দেখিনি। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি বলে। আমার ধারণা গেলে ভালো হতো, না গেছে তাও ভালো হয়েছে। তার জন্য দ্রৌপদী মুর্মু ম্যাডামের অসম্মান হয়নি, আর না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্মান বৃদ্ধি হয়নি। তিনি বলছেন, আপনি বলছেন যে ইন্টারন্যাশনাল সান্তালি কনফারেন্স করেছেন, আমরা নাকি কাউকে দিতেই দিইনি। এটা স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল, কোনো সংগঠন এটার আয়োজন করেছে, আমি জানি না। সেটা আমি বলতে পারবো না। আর এই যে জাতিগতভাবে সমস্ত কনফারেন্স করা, এগুলোতে কিন্তু ভালো মন্দ আছে। কেউ যদি
পেছনে পড়ে থাকে তাকে টেনে করে নিয়ে আসবার চেষ্টা করা তো ভালো কথা। আর কনফারেন্স কে অ্যারেঞ্জ করেছেন না অ্যারেঞ্জ করেছেন এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, জানি না, যেটা জানি না সে সম্পর্কে কথা বলা অন্যায় হবে। তবে জনজাতি তো একটা সময় ওরাই তো মানে এখানকার আদিবাসী, ফলে তাদের তাদের কী বলবো, তাদের ইচ্ছা অনিচ্ছার প্রতি একটু সম্মান দেখানো ভালো হয়। তিনি বলছেন যে মণিপুরে যখন আদিবাসীদের ওপর অত্যাচার হয়েছিল তখন আপনি চুপ করেছিলেন, বিজেপি কি বারণ করেছিল? সেটা বিজেপি বলতে পারবে আর উনি বলতে পারবেন, কিন্তু আমি বলতে পারবো না। তার কারণ মণিপুরে কিছু উনি বলেছিলেন কিনা, বিজেপি ওকে কিছু বলেছিলেন কিনা, এ তো আমি বলতে পারবো না ভাই। উনি যদি বলে না থাকেন ওর ইচ্ছে হয়নি, বলেননি, এখন আমি এই ব্যাপারে কি বলবো। স্যার একেবারে রাষ্ট্রপতি তো রঙের বাইরে, রাজনীতির যে রং রয়েছে সেটাই সেই রঙের স্বাভাবিক, বাইরে, স্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাকে বারংবার গেরুয়া রং দিয়ে রাঙিয়ে দিতে কেন চাইছেন? যদি কেউ, উনি ছবি আঁকতে ভালোবাসেন, একটু রং লাগিয়ে দিয়েছেন, তো আর কি করা যাবে। তিনি বলছেন যে আপনি কি বলেন সেখানে সাঁওতালিদের জন্য কি কাজ হয় না, আপনি সাঁওতালিদের জন্য ঠিক কী কাজ করেছেন? উনি কিন্তু উড়িষ্যাতে প্রচুর কাজ করেছেন এবং ভদ্রমহিলার স্যাক্রিফাইস কিছু কম নয়। আমার এক ভগ্নিপতি উড়িষ্যাতে আইএস অফিসার ছিলেন, আমি যা খবর শুনেছি ওর কাছে, উনি নাকি কিন্তু প্রচুর কাজ করেছেন, মানে লোক দেখানি না, মানে নিজের, উনি তখন খুব বড় কিছু একটা নেতা ছিলেন না যে উনি বললেই হবে, কিন্তু উনি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক কিছু চেষ্টা করেছেন। এখন কতটা করেছেন এ তো আর মাপজোপে হয় না। একজন রাস্তায় মানে একটা অভুক্ত মানুষ আছে, তাকে তুমি অন্নদান করলে সেটাও পুণ্যের কাছে এক কথা কাজ, আর একটা বড় ভাণ্ডারা করে তুমি 1000 লোককে খাওয়ালে সেটাও পুণ্যের কাজ। যে যেমন পারে সেরকমভাবে লোকের উপকার করে। সবাইকার উপকার করার বা ভালো করবার তো পদ্ধতি একও নয়, আর সবাইকার সে ক্ষমতাও নেই। আমাকে যদি এখন বলে 1 লক্ষ মানুষের ভাণ্ডারা করো, আমার যে আর্থিক স্বাচ্ছন্দ্য তাতে আমি করে উঠতে পারবো না, কিন্তু আমি 2-4টে লোকের যদি এসে চায় আমি পারবো, সেটাও রেগুলার হয়তো পারবো না, কারণ আজকাল বাড়িতে কাজের লোকের অবস্থা এই অবস্থা। আমার প্রপিতামহ যখন ওকালতি করতেন সিউড়িতে, বাড়িতে বহু ছেলে থাকতো, কারণ তখন তো গ্রামাঞ্চলে স্কুল ছিল না। তারা সিউড়িতে প্রাথমিক শিক্ষাটা করে এসে সিউড়িতে থাকতেন, খাওয়া পড়ার বিনিময়ে তারা খাওয়া পেতেন এবং ওরা স্কুলগুলো করে ওখান থেকে ম্যাট্রিক পাস করতেন। সিউড়িতে তখন স্কুল কলেজও ছিল না, তারপরে যে যার ক্ষমতা মতো কেউ কলেজ, মানে কলকাতায় এসে কলেজে পড়তেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে সে ক্ষমতা এখন আমাদের নেই। তবে ভাই, যেখানে অন্নদান হচ্ছে, 3টে সেবা কিন্তু খুব বড় সেবা। একটা হচ্ছে মানুষ আতুর যখন শারীরিক কষ্টে আছে তার চিকিৎসা সেবা, অভুক্ত মানুষকে অন্নদান করা, আর মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার চেষ্টা করা। দেখো, আমি বলছি যে বহু আশ্রমে অন্নদান হয়। এই যে অন্নদান হয়, যে মানুষগুলো খেয়ে যায়, আমরা তো মানে এত বড়। স্যার একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি মানুষের জন্য ধর্ণা মঞ্চে বসেছি, এটা আমার প্রায়োরিটি। আপনি তো বিজেপির প্রায়োরিটি। বলছি তিনি তো যখন বিরোধী ছিলেন বারংবার চিৎকার করে করে অনুপ্রবেশীদের তত্ত্ব সেটা আওড়েছিলেন, এবং সাধারণ মানুষের কোনো ধর্ণা বসছিল। রাজনীতি আগে খুব যারা আসতেন সেটা ওদের ফুল টাইম প্রফেশন ছিল না। আমি কয়েকজনের নাম বলবো, তারা যেমন আমাদের কলকাতা হাইকোর্টে শচীন চৌধুরী, শঙ্কর ঘোষ, শঙ্কর দাস ব্যানার্জি, এদের রাজনীতিটা ফুল টাইম প্রফেশন ছিল না। রাজনীতি না করলে সংসার চলবে না এমন ছিল না। এখন রাজনীতিটা তো প্রায় ফুল টাইম প্রফেশন হয়ে গেছে, এবং যারা এসেছেন, যারা করছেন, আপনি সাংবাদিক, আপনি আমার চেয়ে ভালো জানবেন, তার তো ওখানটা রোজগার করার একটা টেন্ডেন্সি হয়েছেই। তো বাবু, আমি যখন পাওয়ারে থাকবো কোনো রকম প্রতিবাদ আমার ভাল লাগবে না, আর আমি যখন বিরোধী দলে থাকবো আমার যারা পাওয়ারে আছে তার সব কাজ খারাপ লাগবে, এটাই তো নিয়ম। তো উনি যা ভালো বুঝেছেন করেছেন। স্যার এসআইআর নিয়ে যে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে বসলেন, 26,000-এর যখন চাকরি চলে গেল তিনি ধর্ণায় বসলেন না। অভয়া ধর্ষণ হয়ে গেল, তখন তিনি শাসন চেয়ে বিচার চেয়ে ধর্ণায় বসলেন না। অভয়ার যে আন্দোলনটা ডাক্তারবাবুরা করেছিলেন, আমি ঠিক জানি না, আপনারা আরও ভালো বলতে পারবেন, ওটা বোধহয় অতি বামেদের দখলে চলে গিয়ে জিনিসটা ঘেঁটে গেল। আর 2 নম্বর কথা হচ্ছে 26,000 মানুষের চাকরি চলে যাওয়ার কারণও তো সরকার, মানে
যারা রিক্রুটমেন্ট বোর্ড ছিল তার কোন লজ্জায় ধর্নায় বসবেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে একজনের বাড়ি থেকে 45, একজনের বাড়ি বা তার বান্ধবীর বাড়ি থেকে 45 কোটি টাকা সোনা টোনা বেরোলো। উনি বারবার বলছেন, পার্থবাবু বারবার বলছেন, পার্থবাবু আমাদের নিউ আলিপুর স্কুলে আমাদের একটু সিনিয়র ছিলেন, উনি বারবার বলছেন যে টাকাটা আমার নয়। তা টাকাটা কার এখনো পর্যন্ত কিন্তু উনি বলেননি। আমার কাছে ওটাই আশ্চর্য লাগছে। আমার কাছে তুমি একটা অন্যায় কোনো বস্তু পেলে, আমি বললাম এটা আমার নয়, এটা কার তো আমাকে বলতে হবে, কিন্তু উনি তো সেটা বলছেন না। এবং আবার উনি চেষ্টা করছেন রাজনীতিতে ভেসে উঠবার জন্য। কপালে থাকলে উনি এমএলএ এমপি মিনিস্টার হবেন। আর ব্যাপারটা কি জানো, মানে যেটা কথা হচ্ছে যে একটু দোকান কাটা ব্যাপার তো এসে যাচ্ছে। লোকে গম্ভীর গলায় লোকে বলছে যে অনেক লোকের অনেক বক্তৃতা থাকে, আমার একটা বান্ধবী থাকলে অসুবিধে কি। আমি তো মানে আমার স্ত্রী আমার সামনেই আছেন একটু দূরে দাঁড়িয়ে, তার সামনে এই কথাটা আমি বললে তো মানে আমার কাছে নিজেরই কাছে নিজে অসম্মানিত হয়ে যাব। আমি জানি না মানে এগুলো কি কথা। মানে মানুষের ঈশ্বর স্ত্রী পুরুষ তৈরি করেছেন, এদের একত্রে বিবাহ সঙ্গে থাকায় সৃষ্টি রক্ষা করা এটা কর্তব্য, এবং প্রপার শিক্ষা দেওয়া। বাবা আমার মা হচ্ছে প্রথম শিক্ষক, তিনি প্রপারলি শিক্ষা দেবেন। স্যার, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী এত তৎপর, তিনি ধর্নায় বসে সিঙ্গুর আন্দোলন করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন। এবারে দেখতে পাচ্ছি এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছে সুপ্রিম কোর্ট, শেষ পর্যায়ে সুপ্রিম কোর্ট যাওয়ার একটা সম্ভাবনা। আলটিমেটলি তো আর কারোর কিছু বলার স্কোপ নেই, কারণ কনস্টিটিউশনে আছে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দেবে সেই অর্ডারটা সমস্ত অথরিটিকে পালন করতে হবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেটা পালন করতে হবে। আর আমারও তো নাম ছিল না ভোটার লিস্টে, 2002 সালে ছিল। আমি যেদিন জজ হয়েছি 2000 সাল, তারপর থেকে আমি ভোট দিইনি, কারণ ভোট দিলে পলিটিক্যাল পার্টিকে ভোট দিতে হয়। তা আমি দিইনি বলে আমার নাম কেটে দিয়েছে। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম ওটাকে অগ্রাহ্য করবো, তারপরে আমাকে সবাই বলে যে না, নামটা তো তুলে রাখো, ভোট দাও না দাও। সে আমাদের বিএলওর কাছে গিয়ে মানে ভদ্রমহিলাকে বলে টোলে কাগজপত্র দিয়ে না আমার স্ত্রীর নামটা, আমার তো একটা মেসেজ এসছে যে আমার নামটা উঠেছে বলে, আমার স্ত্রী এখনও মেসেজটা পাননি। তো আমার বিএলও ভদ্রমহিলাকে ফোন করেছিলাম, তিনি বললেন না ওরও নাম আছে, হয়তো কোনো কারণে মেসেজটা ঢুকে। ভালো কথা। এটা নিয়ে এত তৎপরতা। আরে ভাই, ভোট দিয়ে শোনো, নোটার কোনো মূল্য নেই। একটা বুথে বা একটা মানে কী বলবো বিধানসভায় সে 1 লক্ষ ভোটার আছে, 99,999 নোটাই দিল, একজনকে ভোট দিল, তিনি ইলেক্টেড হয়ে গেলেন। তাহলে এই নোটার কী মূল্য? নোটার তখনই মূল্য হবে যদি দেখা যায় যে প্রদত্ত ভোটের 50%-এর বেশি নোটা হয়েছে, তাহলে সেই ভোটটা ক্যান্সেল করে নতুন করে ভোট হওয়া উচিত। এবং যারা সেবার ভোটে দাঁড়িয়েছেন তারা অন্তত 5 বছরের জন্য কোনো ইয়ে থেকে, কোনো বিধানসভা ক্ষেত্র থেকে ভোটে দাঁড়াতে পারবেন না। এরকম হলে দুটো জিনিস হবে। একটা হবে যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি এমন লোকেদের ভোটে দাঁড় করাবেন যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে না। আইনটা সংশোধিত হল। নোটাতে আমাদের আমার একটি জুনিয়র উকিল বান্ধবী, তিনি এখন এটা কলেজে পড়ান, তো সে বলে আমি নোটা দেবো। বললো যে কী করবি? বলে আমি আমার প্রতিবাদ দেবো। বললো প্রতিবাদ জলে যাবে, তুই ভোট দিলি না আমি বুঝতে পারি, কিন্তু নোটা দিয়ে এলে তুই কী প্রতিবাদ করবি? গোটা বুথে সবাই নোটা দিলে যে একজন ভোট পাবে তিনি তো জিতে যাবেন, তার লাভ কী হলো? ডিএনএও কিন্তু আমরা দেখলাম রিভিউ পিটিশনের পথে হাঁটছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী তিনি সেই বিষয় নিয়ে ধর্নায় বসছেন। দানে অর্থ শুদ্ধি হয়, তো দান নিজের ক্ষমতা অনুযায়ী করতে হবে। কিন্তু আমার ক্ষমতা নেই, আমি দান করছি, আর পাওনা টাকার আমার পাওনাদার এসে বাড়ি থেকে ঘুরে যাচ্ছে আমার গালাগাল করে, এটা বোধহয় প্রকৃত পদ্ধতি নয়। দান ততক্ষণই করা যাবে যতক্ষণ আমার হিম্মত আছে। পাওনাদারের টাকা চুকিয়ে, সংসারের টাকা চুকিয়ে তারপরে যা অবশিষ্ট থাকবে তার কিছু আমি দান করব, সেটা উচিত, কারণ দানে অর্থ শুদ্ধ হয়। আর আজকাল নিজের বাড়িতে বললাম না, সেভাবে কোনো রকম ভালো কাজ তো করতে পারার মতো লোকবল জনবল কিছুই নেই। যারা করছেন তাদের ওখানে কিছু জমা করে দিয়ে এলে আনন্দ হয়, ভালো হয়। অনেকে বলেছে না 100 টাকা দিয়ে কী হবে? বললো 100 টাকাই দাও না, বিন্দুতে বিন্দুতে সমুদ্র তৈরি হয়, অসুবিধে কী আছে? কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যদি আমার মানে টাকা না থাকে। স্যার, একেবারে শেষ প্রশ্ন,
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে মহিলা মুখ্যমন্ত্রী বলে দাবি করেন। আমরা জেনুইন সবাই মহিলা জানি মহিলা তিনি মহিলা তিনি মুখ্যমন্ত্রী। জেনুইন মহিলা এবং জেনুইন মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে 2 বছর কলেজে পড়েছে, আমি যে মহিলা সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। মহিলা এবং মুখ্যমন্ত্রী বলে কোনো সন্দেহ নেই। তুমি তাকে পছন্দ করতে পারো না করতে পারো, তিনি ওয়েস্ট বেঙ্গলের সবাইকার মুখ্যমন্ত্রী। এক্স্যাক্টলি স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার সংগ্রামের গল্প বলেন, সমস্ত কিছু বলেন, তিনি কোন জায়গা থেকে উঠে এসেছেন, কিন্তু দেশের যে রাষ্ট্রপতি তার সংগ্রামকে তিনি ছোট করছেন। সাঁওতালিদের জন্য তিনি কিছু করেননি, তিনি 50 বার আসছেন, আমি যাব রাজ্যে ABCD রোজ আসতে থাকে, আমি কি সবার সাথে দেখা করবো, এই ধরনের মন্তব্য। সবাইকার তিনিও তো মহিলা। সবাইকে গিয়ে বোধহয় রিসিভ করাটা প্রোটোকল নয়। রাষ্ট্রপতি 50 বার আসেননি। আর নিজের বীরত্বের গল্প সবাই বলতে ভালোবাসে। এই বীরত্বের গল্প বলতে গেলে নিজেকে লোকে হাসির খোরাক করে, কিন্তু যখন বলে তখন মাথায় থাকে না। রাজ্যে রোজ ABCD আসছে আর তার সাথে রাষ্ট্রপতির তুলনা। দেখুন, কে তুলনা করছে, কেন করছে সেটা তিনি বলতে পারবেন, কিন্তু আমার দুটো প্রশ্ন তো বললাম। ABCD এলেই রিসিভ করবার কথা তো ওর নয়, কিন্তু রাষ্ট্রপতি এলে তাকে রিসিভ করার একটা প্রোটোকল আছে। আর তিনি তো 50 বার আসেননি ভাই, তিনি তো 1 বছরে বোধহয় আরেকবার এলেন, একবার কি দুবার, সেটা কতক্ষণ লাগে? আর উনি তো ইচ্ছে করলে গ্রিন চ্যানেল হয়ে গেলে ওর পৌঁছতে কতক্ষণ লাগবে, ওর এয়ারপোর্টে পৌঁছতে কতক্ষণ লাগবে? আর নর্মালি উনি এসে রাজভবনে এসে পৌঁছবেন, আর সেটা রাইটার্স বিল্ডিংয়ের কাছে। তিনি আবার সেখান থেকে তার অফিসেও যেতে পারেন, আর মানে এয়ারপোর্ট থেকে তাকে রাজভবনে ছেড়ে দিয়ে বা ওর কাছে অনুমতি নিয়ে আমি আর রাজভবনে যাচ্ছি না, আমি নবান্নয় যাচ্ছি বলে চলে যেতে পারেন।